বাবার বয়সের মানুষও 200 টাকায় টিকিটের বিনিময়ে আমার সাথে রাত কাটিয়েছে। বছর তিনেক আগে পতিতালয়ের এক মেয়েকে বিয়ে করেছিলাম। প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন। মাঝে মাঝে পতিতালয়ে যাওয়া ছিল আমার গভীর অভ্যাস। এক প্রকার নেশা হয়ে গেছিল। নতুন শরীরের গন্ধ আমাকে খুব টানতো। বাবার অর্থের কোনো সমস্যা ছিল না, তাই এসবে কোনো মাথা ব্যথাও ছিল না। বন্ধুদের সাথে মদের আড্ডার সকল বিলই আমার পকেট থেকে যেত। এর মাঝে যাওয়া আসাই নিষিদ্ধ পল্লীর এক মেয়েকে খুব ভালো লেগে যায়। তার সাথে নিয়ম করে প্রতিদিন দেখা করতাম। এক পর্যায়ে আমি ছাড়া সে আর কোনো কাস্টমার ধরতো না। দুজনের মাঝেই এক অদৃশ্য সুপ্ত মায়ের জন্ম নিয়েছিল। সত্যি বলতে মেয়েটিকে খুব ভালোবেসে ফেলেছিলাম। ওর নাম ছিল মেঘা। নামের মতো ওর চেহারাটাও বেশ মায়াবী ছিল। চোখে কাজল দিলে আমি ওর থেকে চোখ ফেরাতে পারতাম না। বাবা মাকে ওর কথা বলেছিলাম, কিন্তু তারা একেবারেই না করে দিয়েছিল। আমিও জানতাম এমনটাই হবে, তাই আগাম প্রস্তুতি নিয়েছিলাম। পালিয়ে যাওয়ার প্ল্যান ছিল। মা বাবার বিপক্ষে যে মেঘাকে বিয়ে করলাম। মেঘা সব পরিবেশে অভ্যস্ত ছিল, আমি জানি। ও কাউকে দেখেই ভয় পেত না, সব পাল্টা জবাব দিত। মেয়েটি নিষিদ্ধ পল্লীর হলেও ওর মাঝে এক সত্য নৈতিকতার ছায়া দেখেছিলাম। পালিয়ে যাওয়ার প্ল্যান বাদ করে বাড়িতে আসলাম মেঘাকে সাথে নিয়ে। এটা অবশ্য মেঘাই বলেছিল, ওর কথাতে সম্মতি দিয়েছিলাম। কিন্তু বাড়ি থেকে আমাকে কোনোভাবেই মেনে নিতে চাইনি। বাড়িতে মেঘাকে সবার সামনে উপস্থাপন করতেই সবাই আমার উপর রাগান্বিত হলো। আমাকে আর মেঘাকে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার কথা বলে। তখন মেঘা জবাব দেয়, আপনার ছেলে কোথায় যাবে না যাবে সেটা তার ব্যাপার। আপনাদের ইচ্ছে হলে তাড়িয়ে দেন, তবে আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাচ্ছি না। যেহেতু আপনার ছেলে আমাকে বিয়ে করেছে, সেই সূত্রে আমি এই বাড়ির বউ, আর এখানে আমার অধিকার আছে। আমি আমার অধিকার থেকে এইটুকু বঞ্চিত হতে রাজি নয়। এখন যদি আপনাদের ইচ্ছা হয় ছেলেকে তাড়িয়ে দেন, যা ইচ্ছে করতে পারেন। মায়ের সাথে মেঘার বেশ তর্কাতর্কি চলল। মা এক পর্যায়ে বললেন, দেখ মিজান, দেখ কাকে বিয়ে করেছিস। মান সম্মান বলে আর কিছুই রাখলি না। এই মেয়ের না আছে কোনো ভদ্রতা, না আছে কোনো সুশিক্ষা। দেশে কি মেয়ের অভাব ছিল? শেষমেশ একটা নর্তকীকে বিয়ে করলি। তোর রুচি এত লোপ পেয়েছে, আমার ভাবতেই ঘৃণা হচ্ছে। মায়ের কথা শুনে মেঘা তখন বেশ জোর গলায় বলল, আমাকে নর্তকী বলেন আর পতিতা বলেন, আমি কিন্তু এখন এই বাড়ির বউ, আপনার ছেলের বউ। সেই ক্ষেত্রে একটু ভেবে বলবেন। কিছুক্ষণ আগে আমার একটা পরিচয় ছিল, এখন আমার জীবনে নতুন একটা পরিচয় আছে। আর আমাকে যদি যথাযথ অধিকার না দেওয়া হয়, তাহলে আমি সরাসরি কেস করে দেব। বাবা এবার মুখ খুললেন। কেস করতে কত টাকা লাগে জানো? শুধু কেস করলেই হয় না, কেস চালানোর জন্য টাকাও প্রয়োজন। পুলিশরা যে খুব একটা চরিত্রবান, এটা আপনাকে কে বলেছে? টাকা নাই, দেহ তো আছে। এক রাত একটু ফষ্টি নষ্টি করলেই টাকা ছাড়া আমার কথাই নাচবে। মা বিশাল রাগান্বিত চেহারা নিয়ে বললেন, ছি ছি ছি, বেয়াদব মেয়ে, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় তাও জানো না না? বাবার বয়সের মানুষও 200 টাকায় টিকিটের বিনিময়ে আমার সাথে রাত কাটিয়েছে। কাদের সম্মান করব? এই সমাজের মানুষের আসল চেহারা গভীর রাতে দেখা যায়। তাদের কত শত মুখোশ। সবাই রাতে মুখোশ খুলে না। কেউ কেউ দিনের আলোয় বুঝিয়ে দেয় যে কতটা ভালো মানুষ। বিপদে বললে কারো কাছে সাহায্যের জন্য যাবেন, সে আপনাকে ঠিক তার মুখোশের আড়ালে চেহারা দেখিয়ে দেবে। মেঘার সাথে আর তর্ক না করে মা বাবা রুমে চলে যায়। সেই থেকে আমরা নিজেদের বাড়িতেই থাকতাম। মা বাবা ঠিকমতো কথা বলতো না। মেঘা কথা বলতে চাইলেও তারা কথা বলতো না। আমার সাথেও তেমন কথা বলতো না। কিন্তু মেঘার সাথে আমার বোন অমিতার বেশ ভাব জমে যায়। মেঘার ব্যাপারটা আত্মীয়রা জানার পর আমাদের সাথে খুব খারাপ ব্যবহার করে, অনেক কটু কথা শোনায়। মা এই জন্য সবচেয়ে বেশি রেগেছিলেন। তার বোনদের কাছেও কোনো সম্মান পেত না। মিনহাস এবার থামল। একটানা অনেকক্ষণ কথা বলায় একটু হাঁপিয়ে উঠেছে। জান্নাত ঘড়িতে দেখল 12:54। মধ্যরাত বলা যায়। মধ্যরাতে কফি খাওয়া জান্নাতের এক পুরনো অভ্যাস, কিন্তু এখন সে নিরুপায়। আজকে বিয়ে হয়েছে, এমন অদ্ভুত এক কাজ করলে তা খারাপ দেখাবে। মধ্যরাতে কফি খাওয়া, মিনহাস ব্যাপারটা কিভাবে নেবে এটা ভেবে জান্নাত কিছু বলতে পারছে না। মিনহাস বলল, আচ্ছা ঘুমাও, ঘুম পাচ্ছে খুব। জান্নাত বলল, না, গল্পটা আজ রাতে শেষ না করে ঘুমাবো না। আপনি বরং জিরিয়ে নিন, আমি ঝটপট কফি করে নিয়ে আসি। কফি খেতে খেতে বাকি কথা হবে।
মিনহাস জান্নাতকে রান্নাঘর দেখিয়ে দিয়ে ব্যালকনিতে এসে দাঁড়িয়ে একটা সিগারেট ধরালো। অর্ধেক সিগারেট শেষ না হতেই জান্নাত এসে হাজির। হুম, ধূমপান করা চলবে না, ফেলেন বলছি। মিনহাস সিগারেটটা অ্যাস্ট্রেতে ফেলে জান্নাতের হাত থেকে কফির মগটা নিল। গরম কফির মগে চুমুক দিয়ে জান্নাত বলল, তারপর কি হলো বলেন। আগামীকাল বলি। জান্নাত কপটে রাগ দেখিয়ে বলল, বললাম তো, আজই বলতে হবে। মিনহাজ ব্যাপারটা এড়িয়ে যেয়ে বলল, আপনার যে মধ্যরাতে কফি খাওয়ার নেশা আছে এটা বললেই পারতেন। আপনি কিভাবে জানলেন? অমিতা বলেছে। জান্নাত খানিকটা লজ্জা পেল। ইস, অমিতার প্রেস্টিজ বলে কিচ্ছু রাখলো না। জেনেই যেহেতু গেছেন, আর লুকিয়ে লাভ কি? আর আপনি কিন্তু খুব সাবধানে মেইন টপিক এড়িয়ে যাচ্ছেন। মিনহাজ হেসে দিয়ে বলল, না শুনে ছাড়বেন না দেখছি। তবে শোনেন, মেঘার সাথে মা বাবাও আস্তে আস্তে মিশে গেছিল প্রায়। মেঘার অসুস্থ এক মা আর ছোট বোন ছিল, তাদের সকল খরচ মেঘা দিত। কিন্তু বিয়ের পর মেঘা ওর পেশা ছেড়ে দেয়, তাই এগুলোই আমিই দিতাম। আমিও বাবার ব্যবসা দেখা শুরু করি। বিয়ে করেছি, আলাদা একটা চাপ সবসময় মাথায় ঘুরপাক খেত। মেঘার দরুনে সকল প্রকার নেশা ছাড়াতে বাধ্য হয়েছিলাম। মদ্যপান থেকে শুরু করে সব নেশা চুকিয়ে একদম পারফেক্ট ছেলে হতে কেবলই শুরু করেছিলাম। আমার এই পরিবর্তন হওয়ায় মা বাবা মেঘার ওপর একটু সন্তুষ্ট হয়। তাদের মাঝে দূরত্ব কমতে থাকে, প্রচণ্ড ভালোবাসার মধ্যে দিন কাটতে থাকে। কিন্তু কিন্তু এর মাঝে একটা ঝড় নেমে আসে আমাদের জীবনে। অফিসে কাজের জন্য আমি কয়েকদিন বাসার বাইরে যাই। এর মাঝে বাড়িতে ডাকাত হামলা করে। অমিতা মেসে ছিল, তাই ওর কোনো ক্ষতি হয়নি। ডাকাতেরা বাবা মাকে প্রচুর মারধর করে, সকল টাকা পয়সা সোনা যা ছিল সব নিয়ে যায়। পরের দিন আমি বাড়ি ফিরে জানতে পারি মা বাবা হসপিটালে। প্রতিবেশীদের কেউ একজন হাসপাতালে নিয়ে আসে। কোনো দরকারে আমাদের বাসায় গিয়েছিল, আর যে বাবাকে অজ্ঞান অবস্থায় পায়। আমার বা অমিতার, এমনকি আমাদের কোনো আত্মীয়র সাথে যোগাযোগ করার কোনো ওয়ে তাদের ছিল না। আমি বাড়িতে এসে তাড়াতাড়ি হসপিটালে ছুটে যাই, তারপর সবাইকে খবর দেই। জান্নাত হঠাৎ বলল, মেঘার কি হলো? ওর কথা তো বললেন না। মিনহাজ একটু দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, বাবা মা জ্ঞান ফেরার পর আমার সাথে কথা বলল। তখন আমি জিজ্ঞেস করেছিলাম এই ডাকাত দলের সাথে নাকি মেঘার সম্পর্ক আছে। মেঘার সহায়তায় ওরা বাড়িতে প্রবেশ করে। জান্নাত বলল, আপনি কি এটা বিশ্বাস করেছেন? বিশ্বাস করতে পারিনি, তবে মা বাবার এই অবস্থার দিকে তাকিয়ে বিশ্বাস করেছি। মনে মনে মেঘাকে খুব ঘৃণা হয়। মেঘার সাথে আর কখনো দেখা হয়েছে? না। মিনহাস একটা সিগারেট ধরালো। সিগারেটের প্রচন্ড নেশা চেপেছে। সিগারেট এখন অতি প্রয়োজন মিনহাসের। এমনও তো হতে পারে মেঘা নয়, ডাকাত দলের সাথে আপনার মা বাবার প্ল্যান ছিল। তারাই মেঘাকে ওদের হাতে লেলিয়ে দিয়েছে আপনার জীবন থেকে সরিয়ে দেওয়ার জন্য। আপনার বাবা মা উপরে মেনে নিলেও আদৌ কি মন থেকে মেঘাকে মেনে নিয়েছিল? জান্নাতের কথায় মিনহাজের হাত থেকে সিগারেটটা পড়ে গেল। মিনহাজ অবাক হয়ে বলল, কে তুমি? মেঘার সাথে আর কখনো দেখা হয়েছে তোমার? না। কে তুমি? জান্নাত সিরিয়াস ভঙ্গিতে বলল, আমার চোখের দিকে তাকিয়ে দেখেন তো, চিনতে পারছেন কিনা। মিনহাস শান্ত ভঙ্গিতে জান্নাতের দিকে তাকালো। খুব সাবধানে জান্নাতের চোখের দিকে দৃষ্টি রেখে পর্যবেক্ষণ করছে। না, তেমন কিছুই মনে পড়ছে না। মিনহাস জান্নাতের মুখে 2 হাত দিয়ে ধরে বলল, কে তুমি আর কি বলতে চাও ক্লিয়ার বলো। জান্নাত একটু উত্তেজনা ভাব এনে বলল, জানতে চান সেদিনের ঘটনা? তাহলে আর 1 কাপ কফি হয়ে যাক। জান্নাতের মুখে মিষ্টির হাসি। মিনহাজ মৃদু ঘামছে, হালকা গরম অনুভব হচ্ছে। বাম হাতের তালু দিয়ে কপালের ঘাম মুছে মিনহাজ বলল, আমার মাথায় কোনো কাজ করছে না। আসলে মেঘার এই ব্যাপারটা আমি কখনো ভাবিনি। হ্যাঁ, হতেও পারে, হয়তো ওই লোকদের সাথে বাবা মায়েরই হাত ছিল। আর তুমি কিভাবে জানো এসব? জান্নাত জোরে হেসে বলে উঠল, আপনি কি আমার কথা সিরিয়াস নিয়েছেন? তাহলে তুমি কি সিরিয়াস বলনি? জান্নাত হাসি থামিয়ে বলল, আমি তো মজা করছিলাম। মিনহাস আর কথা না বলে রুমে চলে আসলো। পিছে পিছে জান্নাতও আসলো। এই শোনেন, একদম নেশা করতে পারবেন না, আর নিয়মিত নামাজ পড়তে হবে। এক কথায় একদম পারফেক্ট স্বামী হতে হবে। আর অতীতে কি হয়েছে সেটা আমার দেখার বিষয় নয়, বর্তমান নিয়ে থাকতেই চাই। থাকো, না করছে কে তোমাকে?
কথাটা বলেই মিনহাস পাশে ফিরে শুয়ে পড়ল। রাত গভীর হয়, মিনহাস ঘুমে মেতে ওঠে। জান্নাত কাপড় চেঞ্জ করে ব্যালকনির বেতের চেয়ারে বসলো। ঘুম আসছে না। দক্ষিণা বাতাসে জান্নাতের চুলগুলো এলোমেলো ভাবে উড়িয়ে দিচ্ছে। জান্নাত চোখ বন্ধ করে শীতল বাতাস অনুভব করছে। জান্নাত আরো অনুভব করলো ওর হাতে কেউ মায়াময়ী ভাবে স্পর্শ করছে। জান্নাত চোখ খুলে দেখলো পাশের চেয়ারটাতেই মিনহাস বসে আছে। মিনহাসের এক হাত জান্নাতের হাতের উপর রাখা। মিনহাস ফ্যাল ফ্যাল করে জান্নাতের দিকে তাকিয়ে রয়েছে। ভ্রম কেটে মিনহাস বলল, এত রাত অবধি জেগে আছো যে, ঘুমাচ্ছে না? একটু পর ঘুমাবো ভাবলাম, আপনি উঠে আসলেন যে। মিনহাস জান্নাতের কথা খুব সাবধানে এড়িয়ে গেল। এমন একটা যেন কিছুই ওর কানে পৌঁছায়নি। একটা সিগারেট ধরালো। সিগারেটের কয়েকটা টান দিতেই জান্নাত কপট রাগ দেখিয়ে বলল, আপনাকে এসব ছাইপাশ খেতে নিষেধ করেছি না? জান্নাতের কথায় মিনহাজের কোনো ভ্রুক্ষেপ হলো না। জান্নাত সিগারেটটা ফেলে দিয়ে বলল, এসব চলবে না। সকালে জান্নাতের চেঁচামেচিতে ঘুম ভাঙে মিনহাজের। কি হলো, এত চেঁচামেচি করছো কেন? জান্নাত কোমরে হাত রেখে রাগান্বিত স্বরে বলল, মানুষ এভাবে কেমনে ঘুমায়? ফজরের নামাজ পড়ার সময় কতবার ডাকলাম, কোনো রেসপন্স নেই। কোনো মানুষ এত ঘুমাতে পারে আমার জানা ছিল না। মিনহাজ আলসেমি ভাব কাটিয়ে বলল, ঘুমের আবার কোনো নিয়ম আছে নাকি? যখন কলেজে পড়তাম তখন আমার স্যার প্রায় একটা কথা বলতেন, শুনবা সেই কথা? বলেন দেখি আপনার সেই অমূল্য কথা। মিনহাজ সিরিয়াস ভাব নিয়ে বলল, স্যার বলতেন, তোরা এখন যত পারিস আরামসে ঘুমিয়ে নে, বিয়ের পর যখন বাচ্চা কাচ্চা হবে তখন কিন্তু ঘুমাতে পারবি না। জান্নাত আবার রাগ দেখিয়ে বলল, এখন এত বাজে বকা শুনতে ইচ্ছে করছে না। বাবা ফোন করে বলল সে আসতে পারবে না, সে একটা কাজে আটকে গেছে, তাই আমাদের দুজনকেই যেতে বলল। এখন উঠে খেয়ে আমাকে উদ্ধার করেন। সবার খাওয়া শেষ। তুমি খেয়েছো? না, এখন খাবো, চলেন। খাবার টেবিলে বসে মিনহাজ বলল, শুনছো মা, জান্নাতের বাবা নাকি আসতে পারছে না, আমাদেরই যেতে হবে। একটু আগে বলতি, তোর বাবা এগিয়ে দিয়ে আসতো। সে তো মাত্রই বের হলো। আহ মা, টেনশন করো না, আমি ঠিক সামলে নেব। শ্বশুরবাড়ির উদ্দেশ্যে জান্নাত আর মিনহাজ বের হলো। বেশি দূর নয়, খানিকটা পথ। একটা সিএনজিতে চলল দুজন। জান্নাত ইতস্তত মনোভাব করে বলল, আচ্ছা, আপনি কি এই বিয়েতে খুশি? হঠাৎ এই প্রশ্ন? না, এমনি বলছি। আমার রুমমেট এক বড় আপু ছিল। বাড়ি থেকে পছন্দ করা ছেলের সাথে বিয়ে করেছিল ওই আপু। কিছুদিন বেশ ভালোই চলছিল। সব ধরনের গল্প আপু আমার সাথে শেয়ার করত। প্রথম কিছু দিন তো আপু খুব খুশি ছিল, কিন্তু কিছুদিন পরে আপু শুধু মনমরা হয়ে থাকতো। কেমন হাসি খুশি মুখটা চুপসে গিয়েছিল। বেশ কিছুদিন আপু মেসে আসতো না। বাড়িতে ওই যে গেল, আর এলো না। পরে মেস ম্যানেজার ঠিকানা অনুযায়ী খোঁজ করে জানতে পারলো আপু নাকি মারা গেছে। ওনার স্বামী নাকি পরক্রিয়া লিপ্ত ছিল। এই নিয়ে আপু অনেক ঝামেলা করেছে। তারপর একদিন আপুর হাজবেন্ড আপুকে একটা চড় মেরেছিল। পরে সিলিং ফ্যানের সাথে আপুর মৃতদেহ পাওয়া যায়। কেউ বলে আত্মহত্যা করেছে, কেউ বলে ওনার স্বামী মেরে ফেলেছে। আর দোষ যাতে নিজের ঘাড়ে না আসে তাই সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে রাখছে। পরে আর এর কোনো হদিস পাওয়া যায়নি। এখন আপুর কেসের ফাইলটা থানার শত ফাইলের নিচে পড়ে আছে। রিক্সাওয়ালা বলে, আপা এইটা কি নতুরিয়া থেকে হয়েছে? জান্নাতের কথায় মাঝখানে সিএনজি মামা প্রশ্ন করে বসল। জান্নাত হ্যাঁ উত্তর দিয়ে আবার আমাকে বলতে শুরু করলো, জানেন, আরো অনেকে বলেছে ওই আপুর নাকি ভূতে ধরা রোগ হয়েছিল। তুমি কি বলতে চাচ্ছ, ওনার মতো তোমারও হতে পারে? এই না, ছি, এমন কথা তো আমি মনেও আনি না। তাহলে বললে কেন? জান্নাত হাত উঁচিয়ে বলল, ওই দেখেন, আমাদের বাড়িতে চলে এসেছে। জান্নাতের বাবার বাড়িটা খুব একটা মানসম্মত না। মিনহাসদের থেকে এরা একটু অর্থের দিকে দুর্বল। অর্থ দিয়ে প্রকৃত মানুষ যাচাই করা যায় না। স্বার্থ ছাড়া যে ভালো কিছু উপহার দেয় সেই প্রকৃত ভালো মানুষ।
দুদিন জান্নাতের বাড়ি থেকে আজ আবার বাড়িতে ফিরল দুজন। রাতে খাবার পর মিনহাজ ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। আগামীকাল থেকে আবার সকল ব্যস্ততা শুরু। জান্নাত শুয়ে বলল, আপনি তো দেখছি একদম আনরোমান্টিক। এই কয়দিনে আমাদেরকে ভালো করে তাকালেনই না। আমি কি দেখতে একদমই খারাপ? মিনহাজ তাচ্ছিল্য করে বলল, কেউ কাউকে ছাড়া বাঁচতে পারে না, এটা ভুল, কিন্তু ভালোবাসাগুলো মরে যায়। জান্নাত মিনহাজের মুখে হাত দিয়ে রাগান্বিত হয়ে বলল, ওই মেঘাই আপনার কাছে সব হয়ে গেল? আমি কিছুই না। জান্নাতের চোখে সুপ্ত নোনা জলের আবির্ভাব। যখন তখন বৃষ্টি নামতে পারে। জান্নাতের বুকের মাঝে কষ্টের বাতাস প্রবাহিত হচ্ছে। মিনহাজ আচমকা জান্নাতকে বুকের সাথে জড়িয়ে ধরল। জান্নাত অবাক হয়নি, কারণ এটাই ও চেয়েছিল, যেটা ওর অধিকার। সকালে মিনহাজ অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে। জান্নাত গত রাতের কথা ভেবে মিনহাজের সামনে আসতে লজ্জা পাচ্ছে। ব্যাপারটা মিনহাজের নজর এড়ালো না। মিনহাজ কিছু চাইলে জান্নাত অমিতার কাছে সেটা পাঠিয়ে দিচ্ছে, তবুও মিনহাজের সামনে আসছে না। মিনহাজ এবার লজ্জার মাথা খেয়ে বলল, অমিতা, তোর ভাবিকে পাঠিয়ে দে তো। অমিতা রান্নাঘর থেকে চেঁচিয়ে বলল, কি লাগবে বল। তোর ভাবিকে লাগবে। অমিতা জান্নাতকে আলতো চিমটি কেটে বলল, যাও এবার। জান্নাত রুমে ঢুকতেই মিনহাজ ওর হাত দেয়ালের সাথে ঠেসে ধরল। তারপর ভ্রু নাচিয়ে বলল, কি ব্যাপার, পালিয়ে বেড়াচ্ছেন কেন ম্যাডাম? জান্নাত আমতা আমতা করে বলল, কই না তো। মিনহাজ জান্নাতের হাত ছেড়ে দিয়ে অফিসের উদ্দেশ্যে বের হলো। কলিং বেল বাজছে। বাসায় জান্নাত ছাড়া কেউ নেই। দরজা খুলে জান্নাত দেখল একটা মেয়ে দাঁড়িয়ে আছে। জান্নাত বলল, কে আপনি, কাকে চান? মেয়েটি বলল, আমার নাম মেঘা, মিনহাসকে চাই, আমি ওর স্ত্রী। মেয়েটির কথা শুনে জান্নাতের মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। কি শুনলো ও এটা? জান্নাত কিছুক্ষণ চুপ থেকে বলল, মিনহাজের স্ত্রী মানে? কি বলছেন এসব? যদিও ব্যাপারটা জান্নাত বুঝতে পেরেছে। এই হচ্ছে মেঘা। মেঘা হেসে দিয়ে জান্নাতকে বলল, এই বাড়ির নতুন কাজের মেয়ে নাকি? আমাকে দেখে কি আপনার কাজের মেয়ে মনে হয়? জান্নাতের কথার উত্তর না দিয়ে জান্নাতকে উপেক্ষা করে মেঘা বাড়ির ভেতরে ঢুকল। সোফায় বসে বলল, এক কাপ চা দেন তো। মেঘাকে দেখার পর থেকেই জান্নাতের কেমন যেন অস্থির লাগছে, শরীর জ্বলে যাচ্ছে। অমিতা নতুন কণ্ঠের আওয়াজ শুনে বের হয়ে আসলো। এসে তো অবাক। মেঘার সাথে আবার কখনো দেখা হবে এটা সে কখনোই ভাবেনি। 3 বছর পর মেঘার সাথে দেখা। সবাই ধরে নিয়েছে মেঘা হয়তো লজ্জায় আর কখনো ওর অস্তিত্ব উপস্থাপন করবে না, কিন্তু নিষিদ্ধ পল্লীর মেয়েদের যে কোনো লজ্জা নেই এটা অমিতা ঠিক বুঝতে পারল। যার সুশিক্ষা নাই, যে কখনো ভালো ব্যবহার পায়নি, ভদ্রতা কাকে বলে জানে না, তার কাছ থেকে ভালো কিছু আশা করা সত্যি হাস্যকর। অমিতা চেঁচিয়ে ওর মাকে ডাকলো। অমিতার মা ড্রয়িং রুম থেকে এসে তো অবাক হয়ে দাঁড়িয়ে রইলেন। এটা তার দেখতে হবে, তিনি কখনো ভাবেননি। তিনি কপট রাগ দেখিয়ে বললেন, তোমার যদি একটুকু মান সম্মান বোধ থাকতো তাহলে আর এই মুখ আমাদের দেখাতে না। এত টাকা পয়সা নিয়েও তোমার মন ভরেনি, আবার কি চুরি করতে আসছো? চুরি নয়, বরং আমার অধিকার নিতে এসেছি। শোনো মেয়ে, তোমার মতো মেয়েদের পতিতাপল্লীতেই মানায়। ভালো পরিবেশ তোমার জন্য না। নষ্ট মেয়ে কোথাকার। এত কথা শুনতে ভালো লাগছে না। কাবিননামা অনুযায়ী আমি মিনহাজের প্রথম স্ত্রী। এখনো আমাদের ডিভোর্স হয়নি, তাই আমার অধিকার এখনো আছে। জান্নাত প্রচন্ড রেগে বলল, আম্মা, ওকে তাড়াতাড়ি চলে যেতে বলেন। আমার কিন্তু প্রচন্ড রাগ হচ্ছে। মিনহাজের সাথে দেখা না করে এক পাও নড়ছি না। আর আমি যাবো কেন? এই বাড়িতে আমার সম্পূর্ণ অধিকার আছে, আমি এখানেই থাকবো। জান্নাত রুমে যেয়ে মিনহাজকে ফোন দিল। আপনি এখনই বাসায় আসেন। এত কিছু বলতে পারবো না, আসতে বলছি, আসেন। বলেই জান্নাত লাইন কেটে দিল। মিনহাজ দ্রুত বাসায় আসার চেষ্টা করছে, কিন্তু ঢাকা শহরের সময় মেনটেন করে চলা খুব কষ্ট। এখানে জ্যাম লেগেই থাকে।
মিনহাস খুব ঘামছে। বাড়ির জন্য খুব টেনশন হচ্ছে। জান্নাত ফোনও রিসিভ করছে না। মিনহাস বাসায় ঢুকেই মেঘাকে দেখে অবাক হলো। সামনে মা, অমিতা, জান্নাত দাঁড়িয়ে আছে। মেঘা অষ্টম আশ্চর্য হয়ে বলল, মেঘা, তুমি? জানি আশা করনি আমাকে। তুমি আমাকে ছাড়া ভালো থাকলেও আমি তোমাকে ছাড়া ভালো থাকতে পারি বলো? তাই তো চলে এলাম। দেখ কি মেয়েকে বিয়ে করছিলি। তোকে আমি কতবার বলেছিলাম নর্তকীরা কখনো সাধারণ মানুষের মতো জীবন যাপনই করতে পারে না। তুই বলেছিলি ও সম্পূর্ণ আলাদা। এই তার নমুনা। বিড়ালকে যতই ভালো খাবার দাও, হো ইঁদুর দেখলে ধরবেই। আর নষ্ট মেয়েদের ভালো পরিবেশে যতই রাখো না কেন, তাদের আচরণ কোনো পরিবর্তনই হয় না। তারা তাদের লেভেল কখনোই ছাড়তে পারে না। ভাইয়া এই আপদটাকে বিদায় কর। ইস, কত শুকিয়ে গেছো। একদম আমায় ধরবি না। তোর ওই হাত অপবিত্র। তোর সারা শরীরে পাপ ছড়িয়ে আছে। এখনই এখান থেকে চলে যা। তোর মুখ আমি দেখতে চাই না। হুম, আমার অধিকার থেকে আমি এক পাও অনড় হব না। আমার অধিকার আমি হাসিল করেই ছাড়বো। তুই তো অধিকার না, টাকা নেওয়ার ধান্দায় এসেছিস। বল, কত টাকা চাই তোর? আমার টাকা চাই না, আমার শুধু তোমাকে চাই। আর একটাও কথা বলবি না। এখনই বের হয়ে যা বাড়ি থেকে, নয়তো খুব খারাপ হবে। মেঘা হাসলো। এমন করছো কেন? তোমার শরীর ঠিক আছে তো? বললাম না, শরীরে হাত দিবি না। তোর স্পর্শ আমার কাছে চরম ঘৃণা লাগে। যা, বের হয়ে যা বলছি। মেঘার মাঝে কোনো পরিবর্তন নেই। মিনহাস মেঘার হাত ধরে টানতে টানতে বাড়ির বাইরে বের করে দরজা বন্ধ করে দিল। এতটা চাপ নেওয়া কষ্ট হয়ে যাচ্ছে। কেউ ঠিকমতো আচরণ করছে না। মিনহাজের বাবা রাতে বাসায় ফিরে এসব শুনে মিনহাসকে উত্তম মধ্যম দিলেন। জান্নাত ঠিকমতো কথা বলছে না। মিনহাস একা একা ব্যালকনির বেতের চেয়ারে বসে আছে। মনটা বেশ খারাপ। সকালে কলিং বেল বেজেই চলেছে, সবাই ব্যস্ত। তাই মিনহাস দরজা খুলল। তারপর চোখ বড় বড় করে তাকিয়ে রইল। দরজার ওপাশে পুলিশ দাঁড়িয়ে। এত সকালে পুলিশের দলবল হাজির হওয়ায় কারণটা বুঝতে পারল না। পুলিশের একটু পেছনে পরিচিত মেঘাকে দেখে মিনহাস বুঝতে পারল আসল কাহিনী। আপনি মিনাজ? জি, ভেতরে আসুন প্লিজ। সবাই সোফায় বসা। ইন্সপেক্টর শফিকুল বললেন, মেঘা আপনার প্রথম স্ত্রী, রাইট? হ্যাঁ। তো এখন তাকে মেনে নিচ্ছেন না কেন? সে একটা প্রতারক। মানুষ হিসেবে তার কোনো পরিচয় আছে বলে আমি মনে করি না। কিভাবে বুঝলেন? ওকে বিয়ে করার পর ও আমাদের সরলতার সুযোগ নিয়ে বাইরের লোকের সাথে হাত মিলিয়ে সবকিছু চুরি করে নিয়ে যায়। আমি ওকে অনেক বিশ্বাস করতাম, কিন্তু আমি ভুলে গেছিলাম যে ওকে তো ডাস্টবিন থেকে নিয়ে এসেছি, যা কখনো ভালো হওয়ার যোগ্য না। আপনার কাছে কোনো প্রমাণ আছে? না। তাহলে কিসের ভিত্তিতে আমরা আপনার কথা বিশ্বাস করব? আর আপনি তো এই সম্পর্কে কোনো ভিডিও করেননি। যদি করতেন তাহলে এখন আমরা আপনার পক্ষে কথা বলতে পারতাম। আর মেঘা তো বলেছে সে কিডন্যাপ হয়েছিল। আপনার তো উচিত ছিল তাকে খুঁজে বের করার চেষ্টা করার। ইন্সপেক্টর, আপনি এখন কি বলতে চাচ্ছেন? আমি চাচ্ছি মেঘাকে তার অধিকার ফিরিয়ে দিতে। এখন আপনি কি চাচ্ছেন সেটা বলেন। মিনহাস জান্নাতের দিকে তাকালো। কি বলবে ভেবে পাচ্ছে না। মিনহাস বলল, দেখেন, আমার বাবা মা মিথ্যা বলেনি। আর ও যদি কিডন্যাপ হতো তাহলে নিশ্চিত যে বাবা আর মা আমাকে এই বিষয়ে জানাতো। কিন্তু এটাই সত্যি যে ওই ডাকাতের সাথে হাত মিলিয়েছে। আমি চাচ্ছি ওকে ডিভোর্স দিতে। শুনুন, মেঘা তো ডিভোর্স দিতে চায় না। তাই আমার মনে হয় আপনারা আরেকটু ভাবা উচিত। আর আমি আগামীকাল আসবো, ভেবে নিন, সময় আছে। রাতে কয়েকবার মিনহাস জান্নাতের সাথে কথা বলতে চেষ্টা করলো, কিন্তু জান্নাত একবারও কথা বলল না। মিনহাসও এড়িয়ে চলছে। শোনো জান্নাত, যা হচ্ছে এতে আমার একদম হাত নেই। একটা মস্ত বড় ভুল করে ফেলেছি, তাই তার প্রতিদান আমাকে এখন দিতে হচ্ছে। তবে যাই হয়ে যাক না কেন, আমি তোমার পাশে থাকবো। কথাগুলো বলতেই মিনহাস অজ্ঞান হয়ে পড়ে গেল। ঘটনাস্থলে জান্নাত অবাক। জান্নাত চেঁচিয়ে সবাইকে ডাকলো। দ্রুত মিনহাসকে ডাক্তারের কাছে নেওয়া হলো। রিপোর্ট নিয়ে মিনহাসের বাবা ডাক্তারের চেম্বারে বের হলেন। জান্নাত উত্তেজিত হয়ে বললেন, কি হয়েছে বাবা? ডাক্তার কি বলল? তিনি পাশ কাটিয়ে চলে যাচ্ছেন। জান্নাত আটকে ধরল। কি হলো বলেন। কিচ্ছু হয়নি। তাহলে বলছেন না কেন?
প্লিজ বলেন। জান্নাত কেঁদে দিল। মিনহাজের বাবা ইতস্তত বোধ করে বললেন। মিনহাজের ক্যান্সার। কথাটি শুনে জান্নাত একদম নিশ্চুপ হয়ে গেল। ওনার কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। জান্নাত ধপ করে ফ্লোরে বসে পড়ল। আশেপাশে শত শত চোখ জান্নাতের দিকে পলকহীনভাবে তাকিয়ে আছে। জান্নাতকে কয়েকজন ধরে নিয়ে চেয়ারে বসালো। জান্নাত কিছুতেই এটা মানতে পারছে না। জান্নাতকে কিছুতেই শান্ত করা যাচ্ছে না। কেমন পাগলের মতো আচরণ করছে। জান্নাত মিনহাজের কাছে গেল। মিনহাজ মাত্র জেগেছে, চোখের নিচে কালো দাগ, মুখে হাসি, অথচ এই মানুষটার ভেতরে এই ভয়ঙ্কর একটা রোগ বাসা বেঁধেছে। জান্নাত মিনহাজকে জড়িয়ে ধরে কেঁদে দিল। এমন অদ্ভুত আচরণ দেখে মিনহাজ বলল, কি হয়েছে, কাঁদছো কেন? আমি তো ঠিক আছি, আর ডাক্তারও বলেছে সব ঠিক হয়ে যাবে। এখন এসব কঠিন রোগেরও অনেক চিকিৎসা আছে, তুমি কেঁদো না প্লিজ। জান্নাতের মুখে নেই কোনো শব্দ, নেই কোনো অভিযোগ, তবে চোখে অভিমান প্রচুর জান্নাতের। দু চোখ বলতে চাচ্ছে, আমি এই কয়দিনে সত্যি তোমাকে খুব ভালোবেসে ফেলেছি। তোমাকে ছাড়া আমার একটা দিনও চলবে না। আমি ভালো থাকতে পারবো না। জীবনের এই অবস্থায় আমি তোমাকে হারাতে চাই না। না, আমি কখনোই তোমার থেকে দূরে থাকতে চাই না। তাহলে কেন আমাকে একা করে চলে যাচ্ছ অজানায়? তাহলে কি তুমি আমাকে ভালোবাসো না? নিজের মনের কথায় নিজেকেই প্রশ্নবিদ্ধ করে জান্নাতকে। নিজের অজানা কল্পনার কথায় প্রচন্ড অভিমান হয়। জান্নাত, জান্নাত, এই জান্নাত। জান্নাত জান্নাতের ঘোর কাটে, মিনহাজকে ছেড়ে দেয়। পাশে ফিরে দেখে ইন্সপেক্টর শফিকুল দাঁড়িয়ে আছেন। তিনি নরম সুরে বললেন, মিনাজ সাহেব কেমন আছেন এখন? এই তো এখন সুস্থ। ইন্সপেক্টর এবার একটু সরল ভঙ্গিতে বললেন, মেঘা তো আপনাকে ডিভোর্স দিতে রাজি হয়েছে, এখন আপনি কি বলছেন? মিনহাজ খানিকটা খুশি হয়ে বলল, যত তাড়াতাড়ি পারেন কাজটা মিটিয়ে দেন। সেটা না হয় করলাম, কিন্তু একটা সমস্যা হয়ে গেছে। আমার যে ক্যান্সার ধরা পড়েছে, এটা কি মেঘা জানে? হ্যাঁ, আমি বলছিলাম। তাও দেখতে এলো না। জান্নাত রাগান্বিত হয়ে বলল, তা না, তবে আমার এত বড় একটা অসুখ, যখন তখন মারা যেতে পারি, এটা জেনে হলেও তো ওর একবার আসার দরকার ছিল। সেটা তার ব্যক্তিগত ব্যাপার, আমি এটা নিয়ে কথা বলতে চাচ্ছি না। আপনি যত দ্রুত পারেন ডিভোর্সের কাজটা মিটিয়ে দিন। মিনাজ সাহেব, মেঘা আমার কাছে কাবিননামার ফটোকপি পাঠিয়েছে। ওখানে যে টাকার ব্যাপারটা আছে, সেটা ছাড়া তো আমি আর কোনো সংশোধন করতে পারছি না। কারণ দেনমোহরের টাকা তো তাকে পরিশোধ করতে হবে, এবং এটা তার প্রাপ্য। জান্নাত বলল, ম্যাডাম, সামান্য হলে আমি এত কথা খরচ করতাম না, কিন্তু এখানে দেনমোহরের পরিমাণ 1,01,00,000 টাকা। জান্নাত চমকে উঠল। এত টাকা দেনমোহর? মিনহাজের দিকে তাকিয়ে দেখলো সেও অবাক হয়ে তাকিয়ে আছে। মিনহাজ উত্তেজনা নিয়ে বলল, কি বলেন এগুলা? এত টাকা হবে কেন? 10,01,000 টাকা দেনমোহর ধার্য করে মেঘাকে আমি বিয়ে করেছিলাম। দেখুন, এখানে তো আমার কিছু বলার নাই, কাবিনে যা লেখা আছে তাই আমি বলছি। না, এত টাকা না। মেঘার কাছে শুনে দেখেন, আপনাদের কোথাও ভুল হচ্ছে। দেখুন, আমি একটা তারিখ ঠিক করে জানাবো। এখন যদি আপনারা না পারেন, তাহলে মেঘাকে মেনে নেওয়া ছাড়া উপায় থাকবে না। আজ তাহলে উঠি। ইন্সপেক্টর শফিকুলের কাছ থেকে সব কিছু শুনে মিনহাজের বাবার মাথায়ও কাজ করছে না। এত টাকা কোথায় পাবেন? তার মাথায় শুধু এই চিন্তায় ঘুরপাক খাচ্ছে। জান্নাত মিনহাজের বাবাকে বললেন সবকিছু, যদিও তিনি আগেই সবটা ইন্সপেক্টর শফিকুলের কাছ থেকে জেনে নিয়েছেন। আমার কাছে তো এত টাকা নেই, তার উপর ব্যবসায় খালি লস হয়েই চলেছে। কিছুদিন আগে ব্যাংকের লোন শোধ করে আমি এখন শূন্য হাতে আছি। এখনো মিনাজের চিকিৎসার অনেকটা বাকি, হয়তো অনেক টাকা লাগবে। আমার কাছে যা আছে তা দিয়ে সবকিছু কমপ্লিট হবে না। তিনি মাথায় হাত দিয়ে বললেন, আমি এখন কি করব কিছুই বুঝতে পারছি না। বাবা, আপনি তো টেনশন করবেন না। আমি দেখছি কি করা যায়। মিনহাজের খেয়াল রাখবেন। আমার ফিরতে রাত হতে পারে। আমি যত তাড়াতাড়ি সম্ভব চলে আসার চেষ্টা করব। মিনহাজের বাবা অবাক হয়ে বললেন, কোথায় যাচ্ছ তুমি? মা বাবার কাছে যাচ্ছি। তারা যদি কোনো সাহায্য করতে পারে। শুনলাম তারাই নাকি একটু খারাপের মধ্যে আছে।
এখন তুমি যেও না, তারা আরো বেশি সমস্যার মধ্যে পড়বে। তুমি থাকো, আমি দেখি কোনো ব্যবস্থা করতে পারি কিনা। না, তাও আমি একবার যেতে চাই। জান্নাত ওনার কথা উপেক্ষা করে হাঁটতে শুরু করলো। দরজায় কিছু শব্দে মিনহাস দরজার দিকে তাকালো। মেঘা দাঁড়িয়ে আছে, মুখে হাসি। মেঘা মিনহাজের পাশে বসে বলল, কেমন আছো সুইটহার্ট? মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছি। মেঘা মিনহাজের মুখে আলতো ছুঁয়ে বলল, ইস, কেমন শুকিয়ে গেছো, ঠিক মতো খাও না নাকি? আমার এত খেয়াল রাখতে হবে না, তুমি তো খুশি। আসলে এখানে আমার দোষ আছে কিনা জানি না, ছোট থেকে মানুষের হাতে বড় হয়েছি। এক কথায় মানুষের হাতের পুতুল, যেইভাবে ইচ্ছা আমাকে ব্যবহার করেছে। আমি শুধু 2 মুঠো খাওয়ার আশায় যে যা বলতো তাই করতাম, এখনো তাই করি। তবে পরিবর্তন শুধু অর্থের। আগে ছিল কম, আর এখন নির্দিষ্ট এবং বেশি। তোমার মায়ের সেই দিন বলা কথাগুলো সত্যি। যার সুশিক্ষা নাই, ভদ্রতা জ্ঞান নাই, সে কখনো ভালো ব্যবহার করতে পারে না। আমিও ঠিক তাই, আমার কাছে টাকা ছাড়া অন্য কিছু কোনো দাম নেই। মেঘা আর একটু তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, আর ভালোবাসা সে তো 2012 সালেই মরে গেছে, তাই এখন আর আবেগে মন টানে না। তবে আমার জীবনে যদি কোনো ভুল থাকে, সেটা তোমাকে ধোকা দিয়ে যে ভুল করেছি। তুমি একজন ভালো মানুষ, তোমার পরিবারের সবাইও খুব ভালো। মেঘা উঠে দাঁড়িয়ে বলল, আজ তাহলে উঠি, এই জীবনে তোমার সাথে আর দেখা করার ইচ্ছে নেই। ইচ্ছা আছে কিন্তু দেখা করব না। মেঘা উঠে দরজার কাছে যেতেই মিনহাস বলল, কাবিননামা তো 10 লাখ করা হয়েছিল, সেখানে 1 কোটি কিভাবে হলো বুঝলাম না। মেঘা হাসলো, মুখে হাসির রেখা টেনে চলে গেল। কোনো প্রতি উত্তর করল না। মনে মনে বলল, আজ তো একটা বোকা। বাবা, আমার 50 লক্ষ টাকা লাগবে। জান্নাতের এমন কথা শুনে ওর বাবা মা অবাক হয়ে তাকিয়ে রইল। এত টাকা কি করবি? কি করব সেটা তোমার না জানলেও চলবে। তবে আজ বিকেলের মধ্যে যদি আমার শ্বশুরের কাছে 50 লক্ষ টাকা না দাও, তবে মনে রাখবে তোমার মেয়ে মারা গেছে। জান্নাত নামের কোনো মেয়ে তোমাদের ছিল না। আর হ্যাঁ, তোমাদের জামাই অসুস্থ, হাসপাতালে ভর্তি আছে। যদি টাকা না দাও তবে দেখতে এসো না, আমার অনুরোধ রইল। জান্নাতের বাবা ওর দিকে তাকিয়ে দেখলো তার মেয়ের মাঝে কেমন অগোছালো একটা ভাব। মনে হচ্ছে কয়েকদিন ঠিকমতো খায়নি। চোখ দেখে মনে হচ্ছে কয়েক রজনী তার চোখে নিদ্রা পড়েনি। জান্নাত দ্রুত ওদের বাড়ি থেকে বের হয়ে আসলো। উদ্দেশ্য হসপিটাল। পরের দিন সবার উপস্থিতিতে মিনহাজ আর মেঘার ডিভোর্স সম্পন্ন হলো। যদিও পুরোপুরি না, 6 মাস সময় লাগবে, তবে এখানে কঠিন একটা স্ট্যাম্প করা হলো। এরপর দুজনের কেউ চাইলেও আর একসাথে হতে পারবে না। মিনহাজকে বাসায় নিয়ে আসা হয়েছে। ডাক্তার যখন বলল, আপনারা পেশেন্টকে বাড়ি নিয়ে যেতে পারেন, তখন সবাই অবাক হয়ে বলল, মানে এত বড় অসুস্থতার মাঝে বাড়িতে নিয়ে কি করব? ডাক্তার হেসে দিয়ে বলল, আসলে ব্যাপারটা সাজানো, ওনার তেমন কিছুই হয়নি। তিনি আমাকে এসব ঝামেলার কথা বলেছিলেন, তাই আমরা দুজন মিলে এই প্ল্যান করি যাতে মেঘাকে তাড়াতাড়ি দূর করা যায়। মেঘা এমনিতেও চলে যেত, কিন্তু একটু সময় নিত আর ঝামেলা বাঁধাতো, তাই এই প্ল্যান করা। ওনার মাথায় একটু চোট পেয়েছে, ওষুধ ঠিক মতো খাওয়ালে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। ডাক্তারের কথা শুনে জান্নাতের মনে এক কালো অন্ধকার জমা ছিল, তা মুছে গেল। কিন্তু ওই জায়গাটুকু অভিমানে ভরল। কত টেনশনে ছিলাম, আর সে আমার সাথে এমনটা করলো। বাড়িতে এসে জান্নাত মিনহাজের সাথে কথা বলছে না, খুব অভিমান করেছে। মনে অভিমানের এক বিশাল পাহাড় রেখে রয়েছে। রাতে মিনহাজের জন্য খাবার দিতে রুমে গেলে মিনহাজ বলল, কি ব্যাপার, কথা বলছো না কেন? জান্নাতের কোনো ভ্রুক্ষেপ নেই। জান্নাত রুম থেকে বের হতে নিলেই মিনহাজ পথ আটকে দাঁড়ালো। কি ব্যাপার, পালাচ্ছ কেন? জান্নাত তবুও কথা বলছে না। মিনহাজ হাল ছেড়ে দিয়ে বিছানায় এসে বসলো। কি করা যায় এখন? মাঝরাতে ঘুম ভেঙে মিনহাজ দেখলো জান্নাত পাশে নেই। তটস্থ হয়ে উঠল। তারপর পা টিপে ব্যালকনিতে যেয়ে দেখলো জান্নাত জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। জান্নাতের মন খারাপ হলে মাঝরাতে ব্যালকনিতে এসে বসে থাকে। মিনহাজ জান্নাতকে আলতো করে জড়িয়ে ধরল। কারো শীতল পরিচিত স্পর্শ জান্নাতকে মুগ্ধ করল।
জান্নাতকে নিজের দিকে মুখ করতেই জান্নাত চোখে সুপ্ত জলের আবির্ভাব মিনহাসকে এক অজানা ব্যথায় ব্যথিত করল। জান্নাত, তুমি কাঁদছো কেন? জান্নাত কথা না বলে মিনহাসকে জড়িয়ে ধরল। মিনহাস বলল, আমি সরি, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি, তবুও দিয়েছি, প্লিজ ক্ষমা করো। জান্নাত কান্না জড়িত কণ্ঠে বলল, তুমি খুব পচা, এত কষ্ট দাও কেন আমাকে? কিছু প্রশ্নের উত্তর হয় না, থাকে শুধু নিষ্পাপ চাহনি। ভালোবাসার অপার মুগ্ধতা গ্রাস করেছে মিনহাসকে। হালকা বাতাসে জান্নাতের চুল উঠছে, চোখে হালকা জল। কাজল নেওয়া থাকলে ঠিক লেপটে যেত। মিনহাস আর একটু শক্ত করে ভালোবাসার মুগ্ধতায় জড়িয়ে নিল ওর আপনজনকে। ভালোবাসা তো এমনই, যেখানে অনুভব আছে, শীতলতা আছে, মনের গহীনে এক জায়গা আছে, তার জন্য বরাদ্দ। প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন।